পড়ছি এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস দ্য রোড ব্যাক। উপন্যাসটির আজ ৬ষ্ঠ পর্ব। যুদ্ধফেরত সৈন্যদের অধ্যয়ন সংক্রান্ত নিয়মাবলী সংবলিত নির্দেশনামা এসেছে। আমাদের দাবি আদায়ে আমাদের প্রতিনিধিরা সফল হয়েছে। আমাদের দাবি ছিল সংক্ষিপ্ত পৃথক পাঠ্যসূচি। পরীক্ষার ব্যাপারে সহজ নীতি নির্দেশ আমরা চেয়েছিলাম। বিপ্লবের মাধ্যমেও এ কাজ সমাধা করা সহজ নয়। এই ধরনের আন্দোলন তো বাহ্যিক ক্ষুদ্র তরঙ্গ মাত্র, আভ্যন্তরীণ বিক্ষোভ নয়। অর্ধ ডজন ঊর্ধ্বতন কর্মকর্তার বদল করে কি লাভ হয়? যে কোনো সৈনিক জানে যে একজন কোম্পানির কমান্ডারের সদিচ্ছা থাকতে পারে, কিন্তু তার অধীন সৈনিকরা যদি তার বিরুদ্ধে থাকে তবে সেই কোম্পানি কমান্ডার অসহায়। এমনি করে মহাপ্রগতিশীল মন্ত্রী অকৃতকার্য হতে বাধ্য যদি জন কয়েক প্রতিক্রিয়াশীল আমলা তার সঙ্গে সহযোগিতা না করে। আর এখন জার্মানিতে এমন আমলার অভাব নেই। এসব কলম পেশা নেপোলিয়নরা দুর্জয়। আমাদের পড়ার প্রথম ঘণ্টা পড়েছে। আমরা প্রত্যেকে নিজ নিজ ডেস্কে বসেছি, প্রায় সবাই সামরিক উর্দি পরা। ৩ জন শ্বশ্রুমণ্ডিত আর 1 জন বিবাহিত। আমি আবিষ্কার করি যে আমার ডেস্কে আমার নাম পরিষ্কার করে খোদাই করা, আর খোদাই অক্ষরে কালি লাগানো রয়েছে। মনে পড়ে একদিন ইতিহাসের ক্লাসে বসে আমি এই কাজটা করেছিলাম। মনে হয় এটা 1 শতাব্দী আগের কথা। আজ আবার এমনি করে এখানে বসে থাকাটা কেমন অদ্ভুত মনে হয়। এখানে এমনি করে বসে থাকাটা যুদ্ধটাকে অতীতের গহ্বরে ঠেলে দেয়। কালের চক্র পুরোপুরি ঘুরে গেছে, কিন্তু আমরাই চক্রের বাইরে পড়ে আছি। আমাদের সাহিত্যের শিক্ষক হেলারম্যান এসে তার প্রথম কর্তব্য পালনে মনোযোগী হন। যুদ্ধের আগে থেকে আমাদের যেসব জিনিসপত্র স্কুলে গচ্ছিত আছে তিনি সেগুলো আমাদের ফিরিয়ে দেবেন। জিনিসগুলো তার মাথার বোঝা হয়ে আছে। ক্লাসের আলমারিটা খুলে তিনি একে একে জিনিসগুলো বের করেন। আমাদের খাতা, ছবি আঁকার সরঞ্জাম, সবচেয়ে জরুরি আমাদের নীল মলাটের খাতাগুলো, আমাদের রচনা, শ্রুতলিপি আর শ্রেণীকক্ষের অনুশীলনী কাজ। তার বাঁ দিকে খাতাগুলো স্তূপাকার ধারণ করে। তিনি একে একে আমাদের নাম ডাকেন। আমরা উঠে গিয়ে প্রত্যেকে নিজেদের জিনিসগুলো নিয়ে আসি। উইলি তার জিনিসগুলো শূন্যে ছুঁড়ে দেয়। ব্লটিং পেপারটা উড়ে যায়। রেয়া, এই যে। বুয়েকার, এই যে। ডেটলেফস, সাড়া নেই। মরে গেছে, উইলি চেঁচিয়ে বলে। ডেটলেফস, ছোটোখাটো ফর্সা বাঁকা পাওয়ালা ছেলেটা একবার পরীক্ষায় ফেল করে পিছিয়ে পড়েছিল। ল্যান্স কর্পোরাল, 1917 সালে মাউন্ট ক্যাসেলে নিহত হয়। তার খাতাটা মাস্টার তার ডেস্কের ডান দিকে রেখে দেয়। ডার্কআপ, এই যে। ডার্কসম্যান, মৃত। ডার্কসম্যান একজন কিষানের ছেলে, একজন ভালো খেলোয়াড়, কিন্তু রদ্দি গায়ক। ইয়েপ রেখে নিহত হয়। তার খাতাটা ডান দিকে রাখা হয়। এগার্স, এখনও ফিরেনি, উইলি জবাব দেয়। লুদ্রিক সংযোজন করে। ফুসফুসের জখম, ডটমুন্ডের রিজার্ভ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সেখান থেকে 3 মাসের জন্য লিভ স্প্রিং সেনিটোরিয়ামে যাবে। ফ্রেডেরিক, এই যে। গিয়ে থেকে নিখোঁজ। না, নিখোঁজ নয়, ওয়েস্টারহোল্ড ঘোষণা করে। তাকে যে নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছিল, রেইনার্সম্যান বলে। আমি জানি, ওয়েস্টারহোল্ড বলে। 3 সপ্তাহ থেকে সে এখানকার পাগলাগারদে আছে। আমি নিজে তাকে দেখেছি। গেহরিং 1, মৃত। গেহরিং 1 ক্লাসের সেরা ছাত্র। কবিতা লিখত, পড়াতো, নিজের উপার্জিত পয়সায় বই কিনত। তার ভাইয়ের সঙ্গে সয়স্নেই নিহত হয়। গেহরিং 2, শিক্ষক আপন মনে বিড়বিড় করে তার জিনিসগুলো ডান পাশে রেখে দেয়। গেহরিং 1-এর খাতার পাতাগুলো আবার উল্টোতে উল্টোতে আপন মনে বলে, সত্যি চমৎকার প্রবন্ধ লিখত। আরও অনেকগুলো খাতা ডান পাশে জমা হয়। সবার নাম ডাকা হয়ে গেলে আরও অনেক বেওয়ারিশ খাতা স্তূপে জমা হয়।
এই খাতাগুলো সম্বন্ধে কী ব্যবস্থা করা যায় প্রফেসর হোলারম্যান চিন্তা করেন। অবশেষে তিনি এ সমস্যার একটা সমাধান বের করেন। এই বেওয়ারিশ খাতাগুলো মৃত ছাত্রদের মা বাপের কাছে পাঠিয়ে দেয়া হোক। কিন্তু উইলি তাতে সম্মত নয়। আপনি কি মনে করছেন এই ভুলে ভরা খাতাগুলো দেখে তাদের মা বাপ খুশি হবেন? আর যখন তারা তাতে অসন্তোষজনক, অযোগ্য, কাঁচা আপনার এসব মন্তব্য দেখবেন, এগুলো বরং এখানেই পড়ে থাকুক। হোলারম্যান উইলির পানে চোখ গোল করে চায়। তা সত্যি, কিন্তু এগুলো দিয়ে আমি কি করব? এগুলো যেখানে আছে সেখানেই থাক, আলবার্ট বলে। হোলারম্যান মর্মাহত হয়। তা তো হয় না ট্রস্কি, এই খাতাগুলো তো স্কুলের সম্পত্তি নয়, তাই এগুলো এভাবে রাখা যায় না। হায় প্রভু, এ নিয়ে আপনি কি তামাশাই করছেন? উইলি তার চুলে আঙুল চালাতে চালাতে রীতিমতন গর্জন করে ওঠে। এগুলো বরং আমার হাতে দিয়ে দিন, আমি একটা বিহিত ব্যবস্থা করব। হোলারম্যান অনিচ্ছা সত্ত্বে খাতাগুলো তার হাতে দিয়ে দেয়। কিন্তু তিনি কি যেন বলতে চান, কারণ জিনিসগুলো অন্যের। হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে বলে উইলি আমাদের দিকে চেয়ে চোখ টেপে। ক্লাসের পড়া শেষ হলে আমরা আমাদের খাতাগুলোর পাতা উল্টিয়ে দেখি। আমরা যে বিষয়বস্তুর উপর সর্বশেষ রচনা লিখেছিলাম তা ছিল, জার্মানি নিশ্চয়ই যুদ্ধে জিতবে কেন। যুদ্ধে জিতবে কেন? তা 1916 সালের প্রথম দিকের ব্যাপার। রচনায় একটা ভূমিকা থাকতে হবে, 6টা যুক্তি থাকতে হবে, আর উপসংহার থাকতে হবে। চতুর্থ যুক্তি ধর্মীয় কারণ। এই যুক্তির বিশ্লেষণে আমি খুব কৃতকার্য হইনি। মার্জিনে লাল কালিতে মন্তব্য এলোমেলো আর অযৌক্তিক। আমার 7 পৃষ্ঠাব্যাপী প্রচেষ্টার পুরস্কার। 2, বর্তমানের বাস্তব অভিজ্ঞতার বিবেচনায় বেশ ভালো ফল বলতে হবে। উইলি জীবতত্ত্ব সম্বন্ধে তার রচনা চেঁচিয়ে পড়তে শুরু করে চারদিকে তাকিয়ে হেসে বলে, আমার মনে হয় উপস্থিত সুধীমণ্ডলী আমার সঙ্গে একমত যে এই নগণ্য বিষয়ের গুরুত্ব এখন বাতিল হয়ে গেছে, তাই না? একমত, ওয়েস্টারভোল্ট বলে ওঠে। হ্যাঁ, সত্যি তা বাতিল হয়ে গেছে। আমরা এসব ভুলে গেছি। সুতরাং এই বিষয়বস্তু বাতিল। বেথকি আর কসল আমাদের যা শিখিয়েছে শুধু তাই আমরা ভুলি না। বিকেলবেলায় আলবার্ট আর লুদভিগ আমার সঙ্গে দেখা করতে আসে। আমাদের পুরানো সহপাঠী গিয়েস্কের দিনকাল কেমন কাটছে তা আমরা দেখতে যাই। পথে রাহের সাথে দেখা, সেও আমাদের সঙ্গ নেয়, কারণ সেও গিয়েস্কের বন্ধু। দিনটা নির্মেঘ নির্মল। পাহাড় চূড়া থেকে মাঠের এক প্রান্তে পাগলা গারদে ওয়ার্ডারদের তত্ত্বাবধানে নীল সাদা ডোরাকাটা পোশাকে পাগলদের কর্মরত দেখা যায়। ডান পাশের দালান থেকে গান শোনা যাচ্ছে। কোন পাগল গান গাইছে, কেমন অদ্ভুত শোনায়। জন কয়েক পাগলের সাথে একটা প্রকাণ্ড কক্ষে গিয়েস্কে রাখা হয়েছে। আমাদের দেখেই এক পাগল চেঁচিয়ে ওঠে, আশ্রয় নাও, আশ্রয় নাও। সঙ্গে সঙ্গে সে হামাগুড়ি দিয়ে একটা টেবিলের তলে আশ্রয় নেয়। অন্যরা তার দিকে লক্ষ্য করে না। গিয়েস্কে তাড়াতাড়ি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসে। তার মুখাভাব কুঁচকে পাণ্ডুর হয়ে গেছে। তার সুচালো থুতনি আর বড় কান দেখে তাকে আগের চেয়ে অনেক অল্প বয়স্ক মনে হয়। তার চোখ দুটোই শুধু আগের মতন চঞ্চল। তাকে শুভেচ্ছা জানাবার আগেই অন্য একজন আমাদের মনোযোগ আকর্ষণ করে। কোনো নতুন খবর আছে? নতুন খবর? না, নতুন কোনো খবর নেই। আমি জবাব দিই, সীমান্তের খবর কি? আমরা ভার্দন দখল করেছি। আমরা মুখ চাওয়াচই করি। কিন্তু অনেকদিন আগেই তো সন্ধি হয়ে গেছে, আলবার্ট জবাব দেয়। লোকটা হাসে, অপ্রীতিকর অর্থহীন অট্টহাসি। ছেলে মানুষই করো না। শত্রুপক্ষ তোমাদের বোকা বানাতে চাইছে। তারা ওঁত পেতে বসে আছে। বেরিয়ে পড়লেই তোমাদের সাবার করে ফেলবে। তোমরা নাস্তানাবুদ হবে। তারা আর আমাকে ধরতে ছুঁতে পারবে না। সে চতুরের মতন সংযোজন করে। গিয়েসকে এগিয়ে এসে আমাদের সাথে করমর্দন করে। আমরা স্তম্ভিত হয়ে যাই। আমরা ভাবছিলাম সে হয়তো আমাদের সামনে বাদরের মতো নাচানাচি শুরু করবে। তার বদলে সে একবার ম্লান হাসি হেসে বললে,
এমনটি হবে সে আশা আমি করিনি। আমি তার এখানে অবস্থান সম্বন্ধে বলি, তোমাকে তো সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছে, তোমার কি হয়েছে যে তুমি এখানে? চোখের ভ্রুর ওপর হাত রেখে সে বলে, মাথা ব্যথা, মাথার পেছনটা যেন লোহার বেড়ি বাঁধা রয়েছে। আচ্ছা, ফ্লুরির খবর? ফ্লুরির যুদ্ধে সে অন্য একজনের সঙ্গে কয়েক ঘন্টা চাপা পড়েছিল। তার মুখটা অন্য লোকটার কাঁধের সাথে আটকে ছিল। অন্য লোকটার মুখটা মুক্ত ছিল, কিন্তু পেট ফেটে ফাঁক হয়ে গিয়েছিল। সেই লোকটার পাকস্থলীর নিচে গিয়েস্কের মুখটা পড়েছিল। লোকটা চিৎকার করছিল, আর প্রতি চিৎকারের সঙ্গে সঙ্গে রক্তধারায় গিয়েস্কের শ্বাসরুদ্ধ হয়ে আসছিল, আর বারবার সে পাকস্থলীটা সরিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। গিয়েস্কে এই কথাগুলো ধীরে সুস্থে পরিষ্কারভাবে আমাদের বলে। আর এখন প্রতি রাতে আমার এই অবস্থা হয়, আমার শ্বাসরুদ্ধ হয়ে আসে, সারা ঘরে লিকলিকে সাদা সাপ কিলবিল করে আর রক্তে ভরে যায়। তুমি যখন জানো যে ব্যাপারটা অনেক কল্পনা মাত্র, তুমি এর প্রতিকার করতে পারো না, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো না? আলবার্ট তাকে শুধায়। গিয়েস্কে নেতিবাচক মাথা নাড়ে। তাতে কোনো ফল হয় না, আমি জেগে থাকলেও না। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে এগুলো এসে হাজির হয়। সে শিউরে ওঠে। তোমরা এসব দেখতে পাও না, কিন্তু আমি পাই। একবার ভয়ে আমি জানলা দিয়ে পালাতে গিয়ে পা ভেঙে ফেলি, তাই আমাকে এখানে আনা হয়েছে। তোমরা কেমন আছো? তোমরা এখন কি করছো? গিয়েসকে জিজ্ঞেস করে। তোমাদের পরীক্ষা শেষ হয়েছে? শিগগিরই হবে, লুডভিগ জবাব দেয়। সেই পাট আমার চুকে গেছে। গিয়েসকে বিষণ্ণ কণ্ঠে বলে, আমার মতো লোককে তারা ছেলেপেলেদের মাঝখানে ছেড়ে দেবে না। ভেতরে ঢোকার সময় যে লোকটা আশ্রয় নাও বলে চেঁচিয়েছিল, সেই লোকটা চুপে চুপে আলবার্টের পেছনে এসে গ্রেবার পেছনে খোঁচা মারে। আলবার্ট দাঁড়াতেই লোকটা গম্ভীর হয়ে আস্তে আস্তে সরে পড়ে। তোমরা মেজরকে লিখতে পারো না? গিয়েসকে প্রশ্ন করে। কোন মেজরকে? আমি ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করি। লুডভিগ আমাকে খোঁচা দেয়। আমি চট করে বলি, তাকে কি লিখব? তাকে লিখে দাও সে যেন আবার আমাকে ফ্লুরিতে যেতে দেয়। গিয়েসকে উত্তেজিত কণ্ঠে বলে, তাতে আমার উপকার হবে, নিশ্চয়ই হবে। সেখানে যাবার পথে কোনো গোলাগুলি হবে না। সেখানে যেতে পারলে শান্তি পেতাম। তোমরাও কি তাই মনে করো না? সব ঠিক হয়ে যাবে। লুডভিগ গিয়েস্কে বাহুতে মৃদু চাপ দিতে দিতে সান্ত্বনা দেয়। তোমাকে ভালো করে আসল ব্যাপারটা উপলব্ধি করতে হবে। গিয়েস্কে ম্লান চোখে সামনের দিকে চায়। কিন্তু তোমরা মেজরকে লিখবে তো? আমার নাম জেরার্ড গিয়েস্কে, শুদ্ধ করে নামটা লিখো। আর তোমরা আমার জন্য আপেলের চাটনি আনতে পারো না? তা আমার খেতে খুব ইচ্ছে হচ্ছে। আমরা তাকে সব আশ্বাস দিই, কিন্তু এ ব্যাপারে তার আর কোনো উৎসাহ নেই। সে সহসা সম্পূর্ণ উদাসীন হয়ে যায়। আমরা বেরিয়ে আসার সময় সে লুডভিগকে সামরিক কায়দায় সালাম করে। তারপর শূন্য দৃষ্টি মেলে সে আবার টেবিলে বসে পড়ে। দরজায় দাঁড়িয়ে আমি তার পানে আবার ফিরে তাকাই। সে সহসা সুপ্তথিতের মতন এক লাফে উঠে আমাদের পিছনে ছুটে আসে। সে অদ্ভুত কণ্ঠে চেঁচিয়ে বলে, আমাকে সঙ্গে নিয়ে যাও, ওই তো ওরা আবার আসছে। সে ভয়ে আমাকে জড়িয়ে ধরে। তাকে নিয়ে কী করব বুঝতে পারি না। এমন সময় ডাক্তার আসেন। আমাদের দেখে তিনি সাবধানে গিয়েস্কের কাঁধে হাত রাখেন। তিনি বলেন, এসো এখন বাগানে বেড়াতে যাই। গিয়েস্কে বিনা দ্বিধায় ডাক্তারের সঙ্গে যায়। বাইরে মাঠের বুকে বিকেলবেলা সোনালি রোদ। গড়ার দেয়া জানলা থেকে গানের সুর ভেসে আসছে। আমরা নীরবে পাশাপাশি চলি। চষা মাঠের বুকে ঐশ্বর্যের সমারোহ। গাছের ডালের ফাঁকে ক্ষীণ পাণ্ডুর চাঁদ উকি দিচ্ছে। আমার বিশ্বাস এ ছোঁয়া আমাদের সবারই লেগেছে। একটু পরে লুডভিগ বলে। আমি তার পানে তাকাই। তার মুখটা অন্তর্মুখ সূর্যের সোনালি আলোয় উদ্ভাসিত। সে করুণ গম্ভীর। আমি জবাব দিতে যাচ্ছি, সহসা আমার দেহ শিউরে ওঠে। জানি না কেন। এ নিয়ে আর কোনো কথা না বলাই ভালো, আলবার্ট বলে। আমরা চলতে থাকি। পৃথিবীর বুকে গোধূলি নামে। নতুন চাঁদ উজ্জ্বলতর হয়। প্রান্তর থেকে শান্ত হাওয়া বইতে থাকে।
প্রতিটি বাড়ির জানালায় সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে। আমরা শহরে প্রবেশ করি। জর্জ রাহে সারা পথ কোনো কথা বলেনি। বিদায় গ্রহণকালে তা যেন ভাবনার ঘোর কেটে যায়। সে কি চায় তোমরা বুঝতে পেরেছ? সে চায় ফ্লোরিতে ফিরে যেতে। রাহে বলে, আমার বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে না। আলবার্টেরও ইচ্ছে নেই। আমরা বাঁধের ওপর পায়চারি করি। বাঁধের পাশ দিয়ে ধীরে নদী বইছে। কারখানার সামনে এসে আমরা সেতু রেলিংয়ে ভর দিয়ে দাঁড়াই। একটা অদ্ভুত ব্যাপার যে আমরা একাকিত্ব সহ্য করতে পারি না, আর্নস্ট। আলবার্ট বলে, হ্যাঁ তাই। এখানে কোথায় কার স্থান, কার কি ভবিষ্যৎ, সে সম্বন্ধে কারো কোনো ধারণা নেই। আমি জবাব দিই। সে মাথা নেড়ে সমর্থন জানায়। হ্যাঁ সত্যি তাই, কিন্তু এমন অনিশ্চয়তাও ভালো নয়। আমার মনে হয় কোনো কাজ থাকলে আমি ভয়ে ভয়ে মন্তব্য করি, কিন্তু সে আমার সঙ্গে এ ব্যাপারে একমত নয়। তাতেও এমন কোনো মঙ্গল হতো না। আমাদের এখন প্রয়োজন কোনো জীবের সাহচর্য, একজন মানুষ। আমি প্রতিবাদের সুরে বলি, এই সংসারে মানুষই একমাত্র ভরসার অযোগ্য জীব। আমরা অনেক দেখেছি কত সহজে মানুষ সব ভরসা নস্যাৎ করে দিতে পারে। 10-12 জনের মধ্যে একজনও ভরসার যোগ্য পাওয়া যায় কিনা সন্দেহ। আলবার্ট গির্জার ছায়া পরিলেখটা মনোনিবেশ সহকারে লক্ষ্য করে। আমি সেভাবে কথাটা বলতে চাই না। আমি এমন একজন মানুষের কথা বলতে চাই যে সত্যিকারভাবে আমাকে আপন করে নিতে পারে। সময় সময় আমি মনে করি, ধরো স্ত্রী, হায় প্রভু, আমি সবিস্ময়ে বলে উঠি, বেচকির কথা চিন্তা না করে পারি না। সব কিছু নিয়ে ঠাট্টা তামাশা করো না। আলবার্ট সহসা রেগে যায়। মানুষের এমন একটা কিছু অবলম্বন থাকা চাই যার উপর বিশ্বাস স্থাপন করতে পারে। তুমি কি তা দেখতে পাচ্ছ না? আমি এমন একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে। সে আমাকে পরিপূর্ণভাবে পাবে, আমিও তাকে পরিপূর্ণভাবে পাব। তা না হলে মানুষ গলায় দড়ি দিয়ে মরুক গে। কিন্তু আলবার্ট, তুমি তো আমাদের পেয়েছো, তাই না? আমি মোলায়েম কণ্ঠে বলি, হ্যাঁ, তবে এটা আলাদা ব্যাপার। অল্পক্ষণ পরে সে যেন অশ্রুরুদ্ধ কণ্ঠে ফিসফিসিয়ে বলে, সন্তান সন্ততি মানুষের প্রয়োজন, মানুষের কাম্য। তার কথার অর্থ ঠিক বুঝি না, তবে আর কোনো প্রশ্নও তাকে করতে পারি না। জীবন সম্বন্ধে আমরা ভিন্ন ধারণা পোষণ করছিলাম। ভেবেছিলাম সর্বসম্মতিক্রমে আমরা নতুন করে সুখ শান্তিপূর্ণ আনন্দময় জীবন আরম্ভ করব, আবার নতুন করে জীবনানন্দ ফিরে পাব। দিনের পর সপ্তাহ বিফলে কেটে যায়, বাজে কাজে সময় নষ্ট হয়। পিছন পানে ফিরে দেখি কিছুই করা হয়নি। আমরা দ্রুত চিন্তা আর কর্মসাধনে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। 1 মিনিট দেরি হলেই সর্বনাশ হয়ে যাবে, এই ছিল যুদ্ধ সীমান্তে আমাদের মানসিকতা। এখানে আমাদের জীবন অত্যন্ত মন্থর গতিতে চলছে। আমরা কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি, জীবনকে ঝাঁকুনি দেই, কিন্তু কোনো সাড়া পাওয়ার আগেই দেখি সুযোগ হাতছাড়া হয়ে গেছে। বহুদিন আমরা মৃত্যুর সঙ্গে সাহচর্য করেছি। মৃত্যু চটপটে খেলোয়াড়, তার সাথে খেলতে গেলে প্রতি মুহূর্তে অসীম বিপদ। আমরা তাই চঞ্চল চিত্ত অসহিষ্ণু হয়ে গেছি। তাই আমরা বর্তমান সম্বন্ধে সচেতন। বর্তমানকে আমরা তৎক্ষণাৎ আঁকড়ে ধরতে চাই। আমাদের এই মানসিকতায় বর্তমান জীবন শূন্য বলে মনে হয়। এখানে এই মানসিকতা অচল। এই শূন্যতা আমাদের অস্থির চঞ্চল করে তোলে। আমরা অনুভব করি যে অন্যরা আমাদের বুঝতে পারে না। শুধু ভালোবাসায় আমাদের চলে না, কারণ সৈনিক আর অসৈনিকদের মধ্যে একটা সেতুহীন দূরত্ব রয়েছে। তাই এবার আমাদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু মাঝে মাঝে আমাদের এই অস্থির চঞ্চল জীবনে কি একটা অদ্ভুত উৎপাত জোটে, একটা অদ্ভুত গর্জন, অস্পষ্ট কোলাহল, দূর থেকে ভেসে আসা কামান বন্দুকের অস্পষ্ট আওয়াজ, আর দূর দিগ্বলয় থেকে সাবধানী সংকেতের মতন একটা কিছু। এর অর্থ আমরা বুঝতে পারি না। এই ধ্বনি কোলাহল আমরা শুনতে চাই না। তাই আমরা কানে আঙ্গুল দিয়ে অন্যদিকে মুখ ফিরাই। আমাদের ভয় হয় এসব শুনতে গেলে হয়তো আমরা অন্য কিছু থেকে বঞ্চিত হবে।
অন্য কিছু মূল্যবান সম্পদ আমাদের ফাঁকি দেবে? জীবনে বহু মূল্যবান সম্পদ থেকে আমরা ইতিমধ্যেই বঞ্চিত হয়েছি। কার্ল ব্রোগারের ঘরখানা অগোছালো বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে। বাইরের আলমারিটা শূন্য। টেবিল আর মেঝেতে বইগুলো স্তূপীকৃত হয়ে আছে। যুদ্ধের আগে কার্ল ছিল বই পাগল। আমরা যেমন প্রজাপতি আর ডাক টিকিট সংগ্রহ করতাম, কার্ল তেমনি বই সংগ্রহ করত। এটা ছিল তার বাতি। আইখেনডর্ফের প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। তার রচনাবলীর 3টি পৃথক সংস্করণ তার কাছে ছিল এবং অধিকাংশ কবিতা তার মুখস্থ ছিল। তার ইচ্ছে লাইব্রেরিটা বিক্রি করে দিয়ে এই টাকা মদের ব্যবসায় খাটাবে, বিনিয়োগ করবে। তার ধারণা এই ব্যবসায় প্রচুর লাভ। এতদিন সে লেদারহোসের এজেন্ট ছিল, এখন সে নিজেই এই ব্যবসায় নামতে চায়। আইখেনডর্ফের রচনাবলীর একটা খণ্ডের পাতা আমি উল্টোই। বইখানা নীল রঙের, কোমল চমৎকার চামড়ায় বাঁধানো। উইলির হাতে 2য় খণ্ড। সে প্রশংসার চোখে বইটার দিকে চেয়ে বলে, বইগুলো তুমি মুচিকে দিয়ে দাও। কেন? লুডভিগ স্মিত মুখে প্রশ্ন করে। চামড়ার জন্য, উইলি জবাব দেয়। আজকাল মুচিরা 1 ইঞ্চি সরেস চামড়া পাচ্ছে না। এখানে সে এবার গ্যাটের রচনাবলী তুলে নেয়। 20 খণ্ড। এতে অন্তত 6 জোড়া উত্তম জুতা হবে। পুস্তক বিক্রেতার চেয়ে মুচির কাছে তুমি বেশি দাম পাবে। আমাকে বিশ্বাস করো, মুচিরা আসল চামড়ার জন্য একেবারে পাগল। তোমাদের মধ্যে কেউ যদি নিতে চাও নিয়ে যাও, সস্তায় দেব, কার্ল বলে। কিন্তু তারা কেউ বই চায় না। কার্ল, এ সম্বন্ধে আরও ভেবে দেখো। একবার বিক্রি করে দিলে আবার কেনা সহজ হবে না, লুডভিগ দরদের সুরে বলে। তাতে হবেটা কি? কার্ল হাসে। প্রথমত বেঁচে থাকা, পড়াচ্ছে তা অনেক জরুরি। আর পরীক্ষা পাস, চুলোয় যাক, সব বাজে। আগামীকাল মদের নমুনা দিয়েই ব্যবসা শুরু করব। চোরাচালানের মদ বিক্রিতেও কোনো দোষ নেই, বুঝলে? টাকা চাই, টাকা। টাকা হবে, সব পাবে। বইগুলো সে রশি দিয়ে বড় বড় বান্ডিল আকারে বাঁধে। আমার মনে পড়ে এমন দিন ছিল যখন সে উপোস করতে হলেও এই বই বিক্রি করত না। এখন মুখ বাঁকাচ্ছ কেন? কাল তাচ্ছিল্যের সুরে বলে। বাস্তববাদী হতে হবে। পুরনো সব চিন্তাধারা ত্যাগ করে নতুনভাবে জীবন আরম্ভ করো। হ্যাঁ, ঠিকই বলেছ। টাকা পেলে আমিও আমার বই বিক্রি করে দিতাম, অবশ্য বই থাকলে। উইলি তাকে সমর্থন দেয়। কাল তার কাঁধ চাপড়ে বলে, উইলি, পয়সা না থাকলে সংস্কৃতি ধুয়ে ধুয়ে খাবে? সংস্কৃতির চেয়ে পয়সার মূল্য অনেক বেশি। যুদ্ধ সীমান্তে নোংরা পরিবেশে অনেক সময় নষ্ট করেছি। এখন জীবনটাকে উপভোগ করতে চাই। ও, খাঁটি কথাই বলেছে, তা তোমরা জানো। আমিও এবার তাকে সমর্থন করি। আমরা এখন কি করব বলো তো? স্কুলে সামান্য লেখাপড়া করে কি হবে? জাহান্নামে যাক। তোমরাও বেরিয়ে আসো। কলম খুঁচিয়ে কি পেতে চাও? কাল উপদেশ দেয়। প্রভু জানেন, সব জগা খিচুড়ি, উইলি জবাব দেয়। তবে আমরা এখনো সবাই একত্রে আছি, এই যা। কিন্তু আর মাত্র 2 মাস তো পরীক্ষার বাকি। এই 2 মাসের জন্য স্কুল ছেড়ে দিলে দুঃখ লাগবে। 2 মাস পর ঘুরে ফিরে দেখা যাবে। কাল একটা তাড়া থেকে কাগজ ছিঁড়ে নেয়, তারপর ক্ষুব্ধ কণ্ঠে বলে, তোমরা সরে পড়ো। সারা জীবনই তোমাদের জীবনে হয়তো 2 মাস পড়ে থাকবে, যার জন্য পরে পস্তাবে। অবশেষে যখন তোমাদের ঘুম ভাঙবে তখন দেখবে যে বুড়িয়ে গেছো। উইলি দাঁত কেলিয়ে হাসে। হ্যাঁ, 1 পেয়ালা চা খাবে হোমেয়ার? লুডভিগ উঠে দাঁড়ায়। এ সম্বন্ধে তোমার বাবার মত কি? কার্ল হাসে। এসব ভীতু বুড়োরা আর কি বলবে? তাদের কথায় গুরুত্ব দেয়া যায় না। মা বাবা বুঝতে চায় না যে আমরা যুদ্ধ ফেরত সৈনিক। যুদ্ধে না গেলে তুমি কি হতে? আমি প্রশ্ন করি। সম্ভবত পুস্তক বিক্রেতা, বোকা বেচারা, কার্ল জবাব দেয়। কার্লের সিদ্ধান্ত উইলির মনে গভীর রেখাপাত করেছে। সে চায় যে আমরা লেখাপড়ার কাজ ছেড়ে দিয়ে আনন্দ খুঁজে বেড়াবো। মানুষের সহজতম লভ্য আনন্দ হলো খাওয়ার আনন্দ। তাই আমরা আহার্য সামগ্রী আহরণ অভিযানে বেরোবো বলে স্থির করি। রেশন কার্ডে যা পাওয়া যায় তা প্রচুর নয়। রেশন কার্ডে মাথাপিছু হপ্তায় 8 পাউন্ড গোশত, 1.25 আউন্স খাঁটি মাখন
1.5 আউন্স কৃত্রিম মাখন, 3 আউন্স বার্লি এবং কিছু রুটি। তাতে কারোরই পেট ভরে খাওয়া হয় না। খাদ্য সংগ্রহকারী দল সন্ধ্যায় আর রাতের বেলায় স্টেশনে এসে সমবেত হয়, যাতে সকালের গাড়িতে গ্রামে সবার আগে গিয়ে পৌঁছতে পারে। তাই অন্যেরা যাতে আমাদের আগে গিয়ে পৌঁছতে না পারে, সেজন্য আমাদেরও সকালের গাড়ি ধরতে হবে। ধূলিধূসর, দুঃখ দারিদ্র জর্জরিত, বদমেজাজি যাত্রীদের নিয়ে গাড়ি রওনা হয়। আমরা গাড়ি থেকে নেমে এক দূর পাড়াগাঁয়ের দিকে চলে যাই। 2 জন করে এক দলে খাদ্য সংগ্রহে ঘুরে বেড়াবো। টহল দেওয়ার বিদ্যাটা আমাদের ভালো জানা আছে। আলবার্ট আর আমি এক দলে। আমরা প্রকাণ্ড একটা খামার বাড়িতে প্রবেশ করি। আঙিনায় একটা ধুমায়িত গোবরের স্তূপ, চালার নিচে গরু বাছুরের দীর্ঘ সারি, গরু আর দুধের মিশ্রিত তীব্র গন্ধ নাকে লাগে। মোরগ মুরগির দল চিঁ চিঁ করছে। দেখে লোভ হয়, কিন্তু আমরা সংযত থাকি, কারণ চারদিকে লোকজন রয়েছে। আমরা অভিবাদন জানাই, কিন্তু কেউ তাতে সাড়া দেয় না। আমরা দাঁড়িয়ে থাকি। অবশেষে একজন স্ত্রীলোক বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে চেঁচিয়ে ওঠে, উঠান থেকে বেরিয়ে যাও বলছি, নচ্ছার হতচ্ছাড়ার দল। আরেক জায়গায় যাই। খামারের মালিক নিজেই বাইরে দাঁড়িয়ে আছে। তার গায়ে একটা লম্বা সামরিক গ্রেট কোট, হাতের চাবুকটা আস্তে নাড়ছে। জানতে চাও ইতিমধ্যে কতজন এসেছে? 1 ডজন, লোকটা বলে। তার কথা শুনে আমরা হতবাক। আমরাই তো প্রথম গাড়িতে এসেছি। তারা হয়তো কাল সন্ধ্যায় এসে রাতটা কোনো গোলাবাড়ি বা খোলা মাঠে কাটিয়েছে। কোনো দিন 100 লোকও আসে। এই অবস্থায় আমরা কি করতে পারি তোমরাই বলো? লোকটা শুধায়। তার কথার যুক্তিটা আমরা মানি। সহসা তার চোখ আলবার্টের উর্দির উপর পড়ে। ফ্ল্যান্ডার্স? সে জিজ্ঞেস করে। ফ্ল্যান্ডার্স, আলবার্ট প্রত্যুত্তরে বলে। আমিও, বলে সে ভিতরে যায়। সে আমাদের প্রত্যেকের জন্য 2টো ডিম নিয়ে আসে। আমরা আমাদের পকেট বই হাতড়াতে থাকি। ওটা রেখে দাও, দাম দিতে হবে না, লোকটা বলে। ধন্যবাদ দিতে হবে না, তবে এই কথাটা রুটিয়ে দিও না। শুনলে কাল অর্ধেক জার্মানি এসে এখানে হাজির হবে। আমরা পরবর্তী বাড়িতে যাই। বেড়ার গায়ে গোবর দিয়ে লেখা বিজ্ঞাপনে রয়েছে, খাদ্য সংগ্রহকারীদের প্রবেশ নিষেধ, কুকুর সম্বন্ধে সাবধান। বাস্তব সমাধান বটে। আমরা এগোতে থাকি। এক বিস্তীর্ণ মাঠে একটা মস্ত গোলাবাড়ি। আমরা রান্নাঘরে ঢুকে পড়ি। মাঝখানে একটা অত্যাধুনিক উনুন, তাতে একটা হোটেলের রান্না অতি সহজে হতে পারে। ডান দিকে একটা পিয়ানো আর বাঁ দিকে আর একটা বইরে আলমারিতে সোনালি বাঁধাই বই। সামনে একটা পুরনো টেবিল আর একটা তেপায়া বসার টুল। ব্যাপারটা হাস্যোদ্দীপক, বিশেষ করে পিয়ানো দুটো। মালিকের স্ত্রী এসে হাজির হয়। তোমাদের কাছে সুতা আছে? আসল সুতা চাই কিন্তু। আমরা পরস্পরের পানে তাকাই। সুতা? না। তাহলে রেশমের মোজা? আমি স্ত্রীলোকটার মাংসবহুল গায়ের পানে তাকাই। ধীরে ধীরে পা দুটো আমাদের দিকে এগিয়ে আসে। সে কিছু বিক্রি করতে চায় না, বিনিময় করতে চায়। না, আমাদের কাছে রেশম নেই, তবে আমরা যে কোনো জিনিস দাম দিয়ে কিনে নেব, আমি তাকে বলি। আমাদের প্রস্তাবটা সে উড়িয়ে দেয়। টাকা পয়সা? ফু, টাকা পয়সা আজকাল মেঝে মোছার কাজেও ব্যবহার হয় না। এর দাম দিন দিন কমছে। সে চলে যায়। তার লাল রেশমি ব্লাউজের পেছনে 2টো বোতাম নেই। 1 গ্লাস পানি পেতে পারি কি? আলবার্ট পিছন থেকে ডেকে বলে। সে অশিষ্টের মতন ফিরে এসে 1 গ্লাস পানি ঢেলে দেয়। এবার বেরিয়ে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট করার মতন সময় আমার নেই। অন্যের সময় এমনিভাবে নষ্ট না করে খেতে খেতে পারো না? আলবার্ট তার হাত থেকে গ্লাসটা নিয়ে মাটিতে ছুরি দিয়ে চুরমার করে দেয়, ক্রোধে নির্বাক। আমি তখন তার হয়ে কথা বলি। তোর ক্যান্সার হোক বুড়িমাগি। এবার স্ত্রীলোকটা আমাদের প্রতি হাতুড়ি, সাঁড়াশি ইত্যাদি ছুটতে থাকে। আমরা ছুটে পালাই। কোনো শক্তিশালী পুরুষও এই আক্রমণের মুখে টিকতে পারে না। আমরা চলতে থাকি। পথ চলতে চলতে দলে দলে খাদ্য সংগ্রাহকদের সাথে আমাদের দেখা হয়। ক্ষুধার্ত বোলতার ঝাঁক যেমন করে চাটনির উপর পড়ে, তেমনি করে খাদ্য সংগ্রাহকরা গোলাবাড়ি ঘিরে রাখে। আমরা বুঝি কেন কিষানেরা খাদ্য সংগ্রাহকদের দেখলে পাগলের মতন গালাগালি করে। তবু আমরা আমাদের কাজে লেগে থাকি। কোথাও গালাগালি আর তাড়া খাই, আর কোথাও বা কিছু পেয়ে যাই। আমাদের প্রতিদ্বন্দ্বী খাদ্য সংগ্রাহকরা আমাদের গালাগালি করে, আর আমরাও তাদের ছেড়ে দিই না। বিকেলবেলায়
আমরা সরাইখানায় সমবেত হই। আমাদের সংগ্রহ পরিমাণে খুব বেশি নয়, কয় পাউন্ড গোল আলু, কিছু খাবার, কয়েকটা ডিম, আপেল, দুটো বাঁধাকপি আর সামান্য গোশত। উইলির দেহ বেয়ে ঘাম ঝরছে। সে শুয়োরের অর্ধেকটা মাথা বগল দাবা করে সকলের শেষে এসে উপস্থিত হয়েছে। পোটলা পুটলিতে তার পকেট ফেঁপে আছে। এসবের বদলে দেখছি তার গায়ের গ্রেড কোটটা নেই। ওটার বিনিময়ে এসব পণ্যদ্রব্য পেয়েছে। সে আশাবাদী যে সুদিন আসবেই। গাড়ি ছাড়ার আরও 2 ঘন্টা বাকি, তাতে আমার কপাল খুলে যায়। পানশালার ভেতরে একটা পিয়ানো পড়ে আছে, আমি তাতে একটা গান বাজাই। পানশালার মালিকের স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, তারপর আমাকে হাতছানি দিয়ে বাইরে ডাকে। আমি বারান্দায় গেলে সে জানায় সে সঙ্গীতের অত্যন্ত অনুরাগিনী। তার দুঃখ যে সঙ্গীতজ্ঞ কেউ তার ওখানে আসে না। সে জিজ্ঞেস করে আমি আর একদিন তার ওখানে যাব কি না। এই বলে সে চুপে চুপে আমার হাতে 8 পাউন্ড মাখন গুজে দেয়। সে লোভানি দেয় যে আরও মাখন আছে, আর একদিন ওখানে গেলে সে আমাকে আরও মাখন দেবে। আমি তার প্রস্তাবে সম্মত হয়ে পিয়ানো বাজাতে থাকি। আমরা এবার স্টেশন অভিমুখে রওনা হই। পথে বহু খাদ্য সংগ্রাহকের সঙ্গে দেখা হয়। সবাই এই গাড়িতে করে ঘরে ফিরে, কিন্তু পুলিশের ভয়ে সবাই ভীত। তারা সবাই স্টেশনের অদূরে একটা নির্জন কোণে আত্মগোপন করে, যাতে গাড়ি ছাড়ার আগে পুলিশের নজরে না পড়ে। একবার গাড়িতে চড়ে বসতে পারলে ধরা পড়ার ভয় কম। দাঁড়াও, যে যেখানে আছো দাঁড়াও। কপাল আমাদের মন্দ। 2 জন সাইকেল আরোহী পুলিশ আমাদের সামনে এসে হাজির। তারা চুপে চুপে সাইকেলে আমাদের অনুসরণ করেছে। থামো, যে যেখানে আছো থামো। প্রবল চাঞ্চল্য দেখা দেয়। সবাই হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে। আমাদের ছেড়ে দাও, আমাদের এই গাড়ি ধরতে হবে। গাড়ি এসে পৌঁছতে এখনো 15 মিনিট বাকি। মোটা পুলিশটা গম্ভীর কণ্ঠে বলে, সবাই ওদিকে যাও। সে একটা আলোর দিকে ইঙ্গিত করে, যাতে আমাদের স্পষ্ট দেখতে পায়। তাদের একজন আমাদের পাহারা দেয়, যাতে কেউ পালাতে না পারে, আর একজন জিনিসপত্র তল্লাশি করে। প্রায় সবাই স্ত্রীলোক, ছেলেপেলে আর বুড়ো গেঁয়ো লোক। সবাই আত্মসমর্পণ করে। এই পরিস্থিতিতে তারা সবাই অভ্যস্ত। তারা আশা করতে পারে না যে 8 পাউন্ড মাখনের একটা টুকরো নিয়েও ঘরে ফিরতে পারবে। পুলিশ দুটোর দিকে আমি একবার ভালো করে তাকাই। হ্যাঁ, সেই একই জিপ। সবুজ উর্দি, লাল মুখ, তলোয়ার আর রিভলভার পরে নিজেদের অন্যের চেয়ে বড় মনে করে। সীমান্তের পুলিশের মতন দৈহিক বল। মনে মনে বলি, দৈহিক বলই আসল, নির্মম। একজন স্ত্রীলোকের কাছ থেকে কয়েকটা ডিম কেড়ে নেওয়া হয়েছে। যে সবে চলে যেতে উদ্যত হয়েছে, এমনি সময় মোটা পুলিশটা তাকে ডাকে, এই যে, তোমার ওখানে কি আছে? সে তার স্কার্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে। বের করো দেখি। স্ত্রীলোকটা কিছুতেই তার কথা শুনবে না। সে মাটিতে বসে পড়ে। শিগগির বের করো বলছি, পুলিশটা গর্জন করে। মেয়েটা স্কার্টের ভিতর থেকে এক টুকরো গোশত বের করে দেয়। পুলিশটার টুকরোটা অন্যান্য কেড়ে নেওয়া মালের সঙ্গে রেখে দেয়। ভাবছিলে এ নিয়ে পালাবে, তাই না? পুলিশটা বিদ্রূপ করে। কি যে হয়ে গেল, স্ত্রীলোকটা তা বিশ্বাস করতে পারে না। সে গোশতটুকু ফিরে পাবার জন্য হাত বাড়ায়। আমি যে পয়সা দিয়ে এটা কিনেছি, আমার সব পয়সা খরচ করে কিনেছি। পুলিশটা তার হাত দুটো ঠেলে দিয়ে অন্য একজন স্ত্রীলোকের ব্লাউজের ভিতর থেকে জোর করে এক টুকরো কাবাব বের করে। এমনিভাবে খাদ্য সংগ্রহ যে বেআইনি তা জানো না? প্রথম স্ত্রীলোকটা ডিমের দাবি ছেড়ে দিতে রাজি, কিন্তু গোশতের টুকরোটার জন্য কাকুতি মিনতি করে। অন্তত গোশতটুকু আমাকে ফিরিয়ে দাও বাবা। বাড়ি গিয়ে আমি কি বলবো? এ যে আমার বাচ্চা কাচ্চার জন্য। সে কাদায় হাঁটু গেড়ে বসে পড়ে। খাদ্য দফতরে গিয়ে অতিরিক্ত রেশন কার্ডের চেষ্টা করে। পুলিশটা চেঁচায়। স্ত্রীলোকটা টলতে টলতে দূরে সরে গিয়ে কাঁদতে কাঁদতে বমি করে আর চিৎকার করে বলে, এর জন্য কি আমার স্বামী যুদ্ধে প্রাণ দিয়েছে? আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মরবে বলে? এবার এক তরুণীর পালা। সে দাঁত মুখ খিচে পেটুকের মতন তার সংগৃহীত মাখনের টুকরাটা গিলে ফেলে। চোখ মুখ তার তেলতেলে হয়ে যায়। তার ইচ্ছে পুলিশে কেড়ে নেয়ার আগে সে যতটুকু পারে মাখন গিলে ফেলবে, কিন্তু তাতে আরাম নেই। তার অসুখ করবে,
হয়তো উদারাময় হবে। তারপর কেউ এগোয় না। পুলিশটা আবার হাঁকে, পরবর্তী জন এগিয়ে এসো। সে ক্রোধে সোজা হয়ে দাঁড়াতেই উইলির চোখে চোখ পড়ে। দৃশ্যত শান্তভাবেই উইলির উদ্দেশ্যে বলে, এবার কি তোমার পালা? আমি এমন কি অন্যায় করেছি? উইলি রুক্ষ কণ্ঠে বলে। ওই পুলিন্দায় কি আছে? শুয়োরের অর্ধেকটা মাথা, উইলি স্পষ্ট জবাব দেয়। বেশ, ওটা দিয়ে দাও। উইলি অনড় দাঁড়িয়ে থাকে। পুলিশটা দ্বিধাগ্রস্ত চিত্তে তার সহকর্মীর পানে তাকায়। সহকর্মী কাল বিলম্ব না করে তার পাশে অবস্থান গ্রহণ করে। এটা তাদের একটা সর্বনাশা ভুল পদক্ষেপ। তাদের দুজনের এসব ব্যাপারে খুব অভিজ্ঞতা আছে বলে মনে হয় না। প্রতিশোধের মোকাবেলা করতেও তারা অনভিজ্ঞ। দ্বিতীয় পুলিশটার লক্ষ্য করা উচিত ছিল যে আমরা পরস্পরের মধ্যে কথা বলা বলি না করে তাকালেও আমরা একই দলভুক্ত। তার উচিত ছিল দূরে দাঁড়িয়ে বন্দুক হাতে আমাদের উপর নজর রাখা। তাতেও অবশ্য আমাদের খুব একটা দুর্ভাবনা থাকতো না। আসলে একটা রিভলভার কি তা না করে সে কিনা উইলির সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ কল্পে তার একজন সহকর্মীর পাশে এসে ঠাঁই নিয়েছে। অবিলম্বে এর পরিণামটা স্পষ্ট হয়ে ওঠে। ভীরু ভেড়ার মতো উইলি শুয়োরের মাথাটা এগিয়ে দেয়। হতবাক পুলিশটা তার দু হাতে তুলে নিতে গিয়ে প্রায় নিরস্ত্র হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উইলি ধীরে সুস্থে তার মুখে একটা ঘুষি মারতেই সে পপাত ধরণী তলে। দ্বিতীয় পুলিশটা মনস্থির করার আগেই কসল তার থুতনির তলায় মাথা দিয়ে প্রচণ্ড গুঁতো, আর ভ্যালেন্টিন সঙ্গে সঙ্গে টুঁটি এমনি সজোরে চেপে ধরে যে তার মুখ হা হয়ে যায়। কসল সঙ্গে সঙ্গে তার মুখ গহ্বরে খবরের কাগজ ঠেসে দেয়। দুজন পুলিশই এবার কাবু। আমরা তাদের নিজেদের ক্রসবেল্ট দিয়ে তাদের পিঠ মোড়া করে বেঁধে ফেলি। তারা এবার পড়ে থেকে গো গো গড়গড় করে, কিন্তু কোনো ফল হয় না। কাজটা বেশ চটপটে হয়ে যায়। এবার সমস্যা কোথায় এদের রাখা যায়? আলবার্টের মাথায় একটা বুদ্ধি খেলে। সেখান থেকে প্রায় 50 গজ দূরে নির্জনের একটি ছোট ঘর তার চোখে পড়ে। স্টেশনের পায়খানা। আমরা দুজনে উঠিয়ে সেই ঘরের ভিতর রেখে বাইরে থেকে খিল লাগিয়ে দিই। সেখান থেকে মুক্ত হতে তাদের অন্তত 1 ঘন্টা লাগবে। কসলের বুদ্ধি বিবেচনা আছে বলতে হবে। সে তাদের সাইকেল দুটো দুয়ারের সামনে একটার উপর আর একটা ঠেস দিয়ে রেখে আসে। অন্য খাদ্য সংগ্রহকারীরা ভয়ে ভয়ে আমাদের কাণ্ডকারখানা দেখেছে। এবার তোমরা তোমাদের জিনিসগুলো নিয়ে নাও, ফার্ডিন্যান্ড দাঁত বের করে হাসতে হাসতে বলে। দূরে গাড়ির বাঁশি বাজে। তারা শঙ্কিত চোখে আমাদের পানে তাকায়। তবে দ্বিতীয়বার তাদের কিছু বলতে হয় না। এক বুড়ি তো রীতিমতন ঘাবড়ে গেছে। সে বিলাপের সুরে বলে, হায় প্রভু, তোমরা পুলিশকে মেরেছ? কি ভয়ঙ্কর কাণ্ড, কি ভয়ঙ্কর! স্পষ্টতই তার ধারণা এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। অন্যরাও এ নিয়ে উদ্বিগ্ন। ওর্দি আর পুলিশের ভয় তাদের মজ্জাগত। উইলি উচ্চস্বরে বলে, মা, এ নিয়ে আর ভেবো না। গোটা সরকার এখানে উপস্থিত হলেও আমরা আমাদের কোনো জিনিস নিতে দিতাম না। পুরানো সৈনিক আর তার সহকর্মীরা তাদের খাবার অন্যের হাতে তুলে দেবে? কি চমৎকার কথা! ভাগ্য ভালো যে লোকালয় থেকে গ্রামের রেল স্টেশন সাধারণত বেশ দূরে থাকে। আমাদের কীর্তিকলাপ এখন পর্যন্ত বাইরের কেউ দেখতে পায়নি। স্টেশন মাস্টার হাই তুলে মাথা চুলকাতে চুলকাতে অফিস থেকে বেরিয়ে আসে। আমরা এগিয়ে যাই। শুয়োরের অর্ধেক মাথাটা উইলির বগল দাবা। আমি তোমাকে ছেড়ে দেব? মাথাটাকে সাদরে করাঘাত করতে করতে উইলি বলে। গাড়ি ছেড়ে দেয়। আমরা জানালা থেকে হাত নাড়ি। বিস্মিত স্টেশন মাস্টার ভাবে যে আমরা তাকেই বিদায় জানাচ্ছি। সেও হাত নেড়ে আমাদের বিদায় জানায়, কিন্তু আমাদের হাত নাড়া পায়খানাকে লক্ষ্য করে। উইলি অনেকক্ষণ স্টেশন মাস্টারের লাল টুপিটার দিকে চেয়ে থাকে। সে তার অফিসে ঢুকে পড়েছে। উইলি বিজয় গর্বে বলে ওঠে, পুলিশ ব্যাটাদের আরও অনেকক্ষণ কাজে ব্যস্ত থাকতে হবে। খাদ্য সংগ্রাহকদের চোখে মুখের উত্তেজনা হ্রাস পায়। তারা আবার সাহস করে কথা বলছে। সেই গোশতের টুকরোওয়ালি স্ত্রীলোকটা অশ্রুসদল চোখে হাসছে, কৃতজ্ঞতার অশ্রু। কেবল যে স্ত্রীলোকটা মাখন গিলে ফেলেছিল সেই এখনও কাঁদছে, সান্ত্বনা শুনছে না। সে বড্ড তাড়াতাড়ি এ কাজটা করে ফেলেছিল, এখন অস্বস্তি বোধ করছে। কসল যে কি ধাতুর তৈরি তাই সে এবার দেখায়।
সে তার সংগৃহীত কাবাবের অর্ধেকটা স্ত্রীলোকটাকে দিয়ে দেয়। স্ত্রীলোকটা তা তার মোজায় জড়িয়ে নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা শহরের বাইরে অবস্থিত একটা স্টেশনে নেমে মাঠের উপর দিয়ে হাঁটতে থাকি। আমাদের ইচ্ছে ছিল সারাটা পথই হেঁটে যাব। পথে একটা মোটর লরি মিলে গেল। লরি ড্রাইভারের গায়ে সামরিক পোশাক। সে তার লরিতে চড়িয়ে আমাদের নিয়ে আসে। আমরা অন্ধকার পথ পেরিয়ে আসি। আকাশে তারা জ্বলছে। লরিতে আমরা পাশাপাশি বসে থাকি, আর আমাদের পটলি থেকে ফুরফুর করে গোশতের সুগন্ধ বেরিয়ে আসছে।